এই ত্যাগী নেতাকর্মীদেরকে খুঁজে খুঁজে মূল্যায়ন করেন। যদি আপনারা এটা করতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগ ফিরে না আসলেও বিএনপি যদি কখনো বিপদে পড়ে, ওই বিপদের দিনে আপনি ত্যাগী লোকদের পাবেন না। ওই পাঁচাটা গোলামদের দিয়ে, কুত্তাদের দিয়ে কখনো আপনি রাজপথে গুলির সামনে দাঁড়াতে পারবেন না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে হয়েছে, কারণ মানুষের শুরু যেটা থাকে, যে রাজনৈতিক জীবনের শুরুতে সবাই স্রোতে গা ভাসায়, তো আমরা সে সময় স্রোতে গা না ভাসিয়ে একদম মৃতপ্রায় একটা দল, যে দলকে নানাভাবে ফ্যাসিস্ট হাসিনার আমলে 2009 সালে যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই নানাভাবে এই দলটিকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা চলছিল। তো আমরা জানতাম যে আমাদের সামনে বিপদ অপেক্ষা করছে, আমাদের দুঃসময় অপেক্ষা করছে। সবকিছু উপেক্ষা করে আমরা ছাত্রদলে আসার একমাত্র কারণ দেশপ্রেম এবং বাংলাদেশ জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই এই দল করতে আসা। এই আন্দোলনে বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনার সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন রাজপথে নেমে এসেছে, তখন এই জুলাই আন্দোলন সফলতার মুখ দেখতে পেয়েছে। তো আমি যেটা মনে করি যে জুলাই মানুষের অন্তরাত্মাকে জাগ্রত করে। খুনি হাসিনা, তারা অনেকভাবে বলা যায়। আপনি তাকে আগে জিজ্ঞেস করেন এই ডিসেম্বরটা কোন ডিসেম্বর, এটা আমি তার প্রশ্নটি তাকে বললাম যে ঈদের পরে আন্দোলন, সে জিজ্ঞেস করতো যে কোন ঈদ, তা আমি সেইটাই বললাম যে এটা কোন ডিসেম্বর। প্রতি বছর জুলাই মাসটা থাকে 31 দিন, কিন্তু আমাদের যেই 24 সালের জুলাই মাসটা ছিল 36 দিন। তা আমি বিশ্বাস করি যে এই যে ভারতে যে আন্দোলন হচ্ছে, মোদী বিরোধী আন্দোলন, ঠিক আছে, এই জুলাইকে যদি 36-এর জায়গায় 45 জুলাইও করা হয়, তারপরে মোদির পতন হবে। আর যেহেতু মোদির এবং প্রতিশোধ না, শুধু প্রতিঘাত করব। পুড়িয়ে দেওয়া হয় শীতল পরিবহনের 26টি বাস। সাম্প্রতিক সহিংসতায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় 9টি মামলা হয়েছে। আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি, সাজ্জাদ, তারা সবাই বিএনপি নেতা করবে, সজল, সাজিদ, ইমন। তাদেরকে হত্যা করছে। আমরা খবর পেয়েছি ঢাকাবাসীতে অসংখ্য হামলা হয়েছে, তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। প্রায় 400 লোক আক্রান্ত হয়েছে। রাতের শেষ পর্যন্ত খবর পাওয়া 6 জন মারা গেছে। বিভিন্ন জায়গায় এইভাবে ছাত্রদেরকে হত্যা করছে এই ছাত্রলীগ পেটুয়া বাহিনী। এই ছাত্রলীগের পেটুয়া বাহিনীরা বাংলাদেশের যে গণতন্ত্র, মানুষের যে অধিকার, তারা চায় না যে তারা সেই অধিকার পাক। আপনাদের ছাত্র হলে একজন দুঃসময় দুর্দিনের একজন রাজপথের কর্মী ছিলেন। এই যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার ছিলেন, তো সেই সময়ের একটা ঘটনাগুলি যদি একটু বলতেন, কেমন সময় কেটেছিল আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন সাজ, ফতুল্লা থানা ছাত্র দলের সদ্য যে কমিটি বিলুপ্ত হয়েছে সেই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমান থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে হয়েছে, কারণ মানুষের শুরু যেটা থাকে, যে রাজনৈতিক জীবনের শুরুতে সবাই স্রোতে গা ভাসায়, তো আমরা সে সময় স্রোতে গা না ভাসিয়ে একদম মৃতপ্রায় একটা দল, যে দলকে নানাভাবে ফ্যাসিস্ট হাসিনার আমলে 2009 সালে যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই নানাভাবে এই দলটিকে ধ্বংস করে দেওয়ার জন্য
পায়তারা চলছিল। তো সেই মুহূর্তেই আমরা যারা এই সময় ছাত্রদল করি, ঠিক এই সময় আমারও আগমন হয়েছে এই দলে। একটা ভালোবাসার জায়গা থেকে, একটা বাংলাদেশকে নতুন একটি দিগন্তে নিয়ে পৌঁছে দেব সেই মানে ইচ্ছা থেকে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে আমরা এই দুঃসময়েও এত স্রোতের বিরুদ্ধে গিয়ে ছাত্রদল করেছি। আমরা জানতাম যে আমাদের সামনে বিপদ অপেক্ষা করছে, আমাদের দুঃসময় অপেক্ষা করছে। সবকিছু উপেক্ষা করে আমরা ছাত্রদলে আসার একমাত্র কারণ দেশপ্রেম এবং বাংলাদেশ জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই এই দল করতে আসা। তো তখন থেকে যখন এই দল করতে আসলাম, আসার পর নানা সময় নানা ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে। আমরা পুলিশ সামনে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা দেশনায়ক তারেক রহমান যে কোনো প্রোগ্রাম বা যে কোনো কর্মসূচির ডাক দিয়েছেন, আমরা চেষ্টা করেছি সেই কর্মসূচি শতভাগ সফল করার জন্য আমরা কাজ করেছি। আমি বলতে পারি যে দীর্ঘ এই 17 বছরে আমি যখন থেকে রাজনীতিতে ইন করছি, তারপর থেকে আমি একদিনের জন্য পিছপা দিইনি। তাতে বিভিন্ন সময় ইভেন আমার পরিবার পর্যন্ত নানাভাবে হয়রানির শিকার হয়েছে। অনেক সময় এমন হয়েছে যে আমার মা পর্যন্ত বাড়িতে থাকতে পারেনি, আমার ভাই সে বাড়িতে থাকতে পারেনি, আমার বোন জামাই এই বাড়িতে মানে বাসায় এসে থাকতে পারে নাই, সে শ্বশুর বাড়িতে আসতে পারতো না ঠিক মতো। আপনারা অনেকেই হয়তো জানেন, সাংবাদিক ভাইরা অনেকে জানেন যে আমার বাবাকে পর্যন্ত মানে শারীরিক নির্যাতন করা হয়েছে। 28শে অক্টোবরের পর যখন তারিখটা ছিল মেবি 7ই নভেম্বরে যখন আমি প্রোগ্রাম করি, তো সেই আমি প্রোগ্রাম করে যখন বাসায় ফিরি, এর আগ থেকে যে আমাকে ধরার জন্য হন্যে ঘুরছে সেটা আমি জানতাম, তবে আমি আমার সেফ মতো চলতাম। তো অনেকদিন পর ওই দিন বাসায় আসি, আসার পর আমি ঘরে আসছি, আব্বু বলতেছে বাইরে প্রোগ্রাম হইতেছে, তুমি বাসায় বেশিক্ষণ থাইকো না, তুমি খাওয়া দাওয়া করে বের হয়ে যাও। তো আমি খাবার খাইতে বসছি, আমার বাবা নিচে গেছেন যে আমাকে পাহারা দেওয়ার জন্য, যেন কোনো পুলিশি ঝামেলাতে না পড়ি। তো তখন ঠিক ওই মুহূর্তেই আমার বাবাকে এসে কেউ একজন দেখা দেওয়ার পর আমার বাবাকে ধরার পর আমার আম্মু বারান্দাতে ছিল, আমার আম্মুকে বলছিলাম যে আমাকে তুমি একটু খাওয়াই দাও। তো তখন সেই সুযোগটা হয়নি, আম্মু ভাত আমাকে মেখে দিয়ে সে বারান্দায় গিয়ে দাঁড়ায়, বলতেছে বাবা আমি বারান্দায় দাঁড়াই, তুমি নিচেই খাও। এই বিপদ থেকে সরিয়ে নিতে পারলেও আমার পরিবারকে আমি সরাতে পারিনি। আমার বাবা মারধরের শিকার, আমার বাবাকে মানে ওনার এই বয়স্ক অবস্থায়, উনি অনেক বৃদ্ধ মানুষ, উনি প্রায় 65-67 বছর বয়স ওনার, উনি ব্রেন স্ট্রোকের রোগী, নানা ধরনের শারীরিক রোগে উনি আক্রান্ত। তারপরও ওনাকে মারধর করে এলাকাবাসী আইসা যখন ওনার কাগজপত্র দেখায় যে উনি অসুস্থ, ব্রেন স্ট্রোকের রোগী, ওষুধ খাইতে হয় 3 বেলা, তখন তাকে নিয়ে যায় না, শুধু বলে যায় যে তোর ছেলেকে পেলে তোর ছেলের পায়ে গুলি করব। যাই হোক, ওই সময়গুলা পার করে এসে যখন আচ্ছা, জুলাই আন্দোলন গেল, তখন তো যেহেতু আপনি একজন ছাত্র, তো সেই জুলাই আন্দোলনের সময় আপনার কার নেতৃত্বে রাজপথে ছিলেন এবং কোন কোন স্পটে আপনি জুলাই আন্দোলনের সময় ছিলেন? জুলাই আন্দোলন হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি বৃহৎ একটি আন্দোলনের মধ্যে একটি। তো এই আন্দোলনে বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনার সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন রাজপথে নেমে এসেছে, তখন এই জুলাই আন্দোলন সফলতার মুখ দেখতে পেয়েছে। তো 16 তারিখ মানে জুলাইয়ের একদম শুরুর দিক থেকে, যখন আন্দোলন 1 তারিখ থেকে শুরু হয়, তো তখন থেকেই আমাদের নির্দেশনা ছিল যে ছাত্রদের পাশে থাকে, কিন্তু সেটা আমাদের নিজস্ব কোনো ব্যানারে না, ব্যানার ছাড়া আমরা ছাত্রদের পাশে থাকবো। যেহেতু আমরা ছাত্রদল করি, তো ছাত্রদলের কাজ হচ্ছে ছাত্রদেরকে সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে সমন্বয় করে আমরা কাজ করব।
যেন তাদের কোনো বিপদ আপদ না হয় সেই ক্ষেত্রে আমাদের দেখভাল করা। তো পরবর্তীতে যখন 16 তারিখের পর দেশনায়ক তারেক রহমান আমাদের এবং আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনারা যখন ঘোষণা দিলেন যে আমরা ছাত্রদল এবং আমরা মাঠে থাকার নির্দেশনা দেওয়া হলো, তখন থেকে আমরা একেবারে প্রকাশ্যেই মাঠে ছিলাম। আমি 16 তারিখ 17 তারিখ আমরা প্রোগ্রাম করেছিলাম আমাদের বাণিজ্য মেলার যে মাঠ, ওই এরিয়াতে 300 ফিটের যেই রোড, সেখানে আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের জনাব সুলতান মাহমুদ ভাইয়ের নেতৃত্বে আমরা সেখানে অবস্থান গ্রহণ করি। ওই প্রোগ্রাম শেষ করে তারপর আমরা ঠিক পরদিন, তো আমি ওইখানে থাকা অবস্থায় আমার ছোট ভাইয়ের অনেকে ফোন দিতেছিল যে ভাই আমরা এখানে আন্দোলন করতে চাই। তখন আমাদের এই ভুইগড় সাইনবোর্ডে কোনো মানে সাইনবোর্ড থেকে জালকুড়ি আশপাশে আন্দোলন এর আগ পর্যন্ত হয় নাই। তো তখন আমি আসলাম, আমি আসার পর তো আমি আস্তে আস্তে রাত্রে একটু লেট হয়ে গেছে। তো আসার পরে বলতেছে ভাই আমরা তো কালকে আন্দোলন করবো। কি বলস, আন্দোলন করবি তোরা, প্রস্তুতি কি? পরে বললো প্রস্তুতি কি আমরা জানি না, আপনি বলেন। তো তখন আমি কিছু ওদেরকে প্লে কার্ড করার জন্য পেন্সিল, মানে রং পেন্সিল যেগুলোকে বলে, তারপর প্লে কার্ডের জন্য কাগজ, এগুলা কিনে দিলাম এবং সবাইকে বললাম যে এখন তো আর আমাদের হাতে তো কিছু একটা নিয়ে যেতে হবে, তাছাড়া তো রাস্তায় গেলে একটা প্রতিবাদের ভাষা স্বরূপ হিসেবে যে আমরা বাঁশ বা লাঠি যেটা নিই, এটা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা গ্রহণ করি। আমরা আঘাত করি আর না করি, প্রতিবাদের ভাষা হিসেবে এটা নিয়ে যখন সবাইকে বললাম, সবাই যার যার মতো করে আপনারা যে যা পারেন সেটা নিয়ে আসবেন। তো সকালবেলায় যখন আমি বের হয়ে গেলাম, আমি তো নিজের বাসায় থাকতে পারতাম না, অন্য বাসায় ছিলাম। তো বের হয়ে যাওয়ার পর ওইখানে গিয়ে দেখলাম সবাই চলে আসছে অলরেডি। তো আমিও কল্পনা করি নাই যে তারা জুলাইটাকে এই বর্তমান জেনারেশন বা বর্তমান যে ছাত্ররা আছে বা আমাদের ছাত্র দলের যে নেতাকর্মীরা আছে বা বিভিন্ন অঙ্গ সংগঠন, আমি কাউকে ছোট করে কথা বলবো না, সবাই এত হৃদয় গভীর থেকে ধারণ করতে পেরেছিল, সেটা আমি ওই দিনের আগ পর্যন্ত আমি বুঝতে পারিনি। সকালবেলায় যাওয়ার পর, কারণ আমাদের এর আগ পর্যন্ত যত প্রোগ্রাম হয়েছে, বিএনপির যত প্রোগ্রাম করেছে, আমরা একটা প্রোগ্রাম সফল করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ধরনের নানা ধরনের ঝামেলা ফেস করতে হয়েছে। তো ওই দিন আমি সকালে যাওয়ার পর আমি প্রায় 400-500 লোক, মানে সকল ছাত্র, এর মধ্যে সিনিয়র কোনো ব্যক্তি নেই, সবাই ছাত্র, স্টুডেন্ট লেভেলে যারা আছে, আমাদের বেলপাড়া স্কুল, হাজি মিসর আলী কলেজ, ভুইগড় হাজি পান্ডালি স্কুল, এছাড়া অন্যান্য যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এলাকায় আছেন, তারা সবাই সমন্বিতভাবে তারা ওইখানে আসে। তো ওই দিন তারা, মানে আমার নেতৃত্ব তারা ওই দিন গ্রহণ করেছিল, তাদের বড় ভাই হিসেবে হোক বা দীর্ঘ সময় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে হোক, তারা ওই দিন আমাকে বলে যে ভাই আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করব। তো তখন আমরা একটা মিছিল নিয়ে বের হই। সেই মিছিলটা আমাদের যাওয়ার কথা ছিল সাইনবোর্ড। তো তখন জালকুড়ি থেকে আমার ফোন আসে যে জালকুড়ি থেকে যারা লোকজন আছে তাদেরকে বের হতে দিচ্ছে না, মানে বিজিবি পুলিশ সবাই ব্যারিকেড দিয়ে রাখছে, তো বের হতে দিচ্ছে না। আপনারা অনেকেই দেখছেন যে আমি তখন তৎক্ষণাৎ তাদের সকলকে নিয়ে বিশাল প্রায় 400-500 লোকের একটা মিছিল নিয়ে আমি জালকুড়িতে প্রবেশ করি এবং বিজিবির সামনে গিয়ে ওইখানে আমি দাঁড়িয়ে বলছিলাম যে, মানে হ্যান্ডমাইকে বলছিলাম যে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যদি বাধা দেন তাহলে আমরা আপনাদের সাথে সংঘর্ষ জড়াতে এক পা পিছপা হব না। যাই হোক, তখন মানে অটোমেটিক আপনার অনেক শিক্ষার্থী থাকার কারণে সামনে সাদা শার্ট পরা বা স্কুল ব্যাগ কাঁধে, তাদেরকে দেখে বিজিবির মেবি সিও উনিও এখানে উপস্থিত ছিলেন। তো উনি তাদেরকে সরিয়ে দেয় রাস্তা থেকে, দুই পাশে তারা সিরিয়ালে দাঁড়ায়, আপনারা অনেকে এটা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো ওইখানে যখন যাই তাদেরও একটা সাহস যোগায় যে যেই ব্যারিকেড ভেঙে আমরা বের হতে পারছিলাম না, সেই ব্যারিকেড ভেঙে আমরা সেখানে আমরা সবাই সকলকে সাথে নিয়ে ইন করি। তো সেখানে ইন করার পর তাদেরকে আবার সাথে নিয়ে আমরা সবাই সাইনবোর্ডের দিকে মুভ করি। তো তখন যেহেতু তারা আমার নেতৃত্ব মেনে নিছে বা আমি যেভাবে বলতেছি সবাই ওইভাবে কাজ করতেছিল, তো তখন মানে একটা জিনিস চিন্তা হইতেছে যে আমাদের আন্দোলনের পাশাপাশি তাদেরকে সেফ রাখা প্রয়োজন। তো যখন আমি সাইনবোর্ড থেকে ভুইগড় ক্রস করি, তখন ভুইগড় ক্রস করার পর আমরা ব্রিজের উপর দিয়ে যখন মিছিলটি নিয়ে যাই, তখন আমরা দেখতে পাই যে পাসপোর্ট অফিসের এইদিকে
অনেক শিক্ষার্থী বা ওইখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন। চিন্তা করলাম যে এক জায়গায় আন্দোলন না করে আন্দোলন যদি বিভিন্ন জায়গাতে জায়গাতে করা যায়, তাহলে প্রশাসনের জন্য এটা ফেস করা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা ভুইগড় স্ট্যান্ডের ওই পারেই অবস্থান গ্রহণ করি। তো ওই পারে যখন আমরা অবস্থান করছিলাম, সেইখানে শিক্ষার্থীরা প্রতিবাদের ভাষাস্বরূপ বিভিন্ন গাছ, তারপর বিভিন্ন কিছু দিয়ে আগুন জ্বালিয়ে, যেহেতু টায়ার কিছুই ছিল না, মানে যা পেয়েছে তা দিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানোর জন্য এখানে আমরা মিছিল করতে থাকি। তো মিছিল করতে থাকা অবস্থায় সেখানে আমার যে কোনো একজন মানুষ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আপনি এখান থেকে দ্রুত সরে যান। পরে বললাম যে আমি দ্রুত সরে যাব কেন? পরে বলতেছে আপনাকে কিন্তু গুলি করবে। সেটা হচ্ছে ভুইগড়ের যারা মিন্টু ভুইয়ার যে বাড়ি, মিন্টু ভুইয়া আমাদের 2 নং ওয়ার্ডের মেম্বার, ওনার বাড়ির ভিতরে অসংখ্য ছাত্রলীগের ছেলেদের তাদের অস্ত্র শস্ত্র সহ সেখানে অবস্থান করছিল। তো যখন বলছে গুলি করবে, তখন আমরা এক প্রকার ওইখান থেকে মুভ না করে কিছুক্ষণ অবস্থান করার পর আমরা যখন আবার জালকুড়ির দিকে মুভ করার জন্য একসাথে সবাই একটা মিছিল নিয়ে তার বাড়ির সামনে দিয়ে যখন আসি, তখন তারা ভিতর দিকে চলে যায়। তারা ভাবে যে আমরা হয়তো আক্রমণ করতে পারি, তো সেজন্য তারা আগে থেকেই সরে যায় সেখান থেকে। আমরা ভুইগড় স্ট্যান্ড হয়ে আমরা আসার পর ওই দিন জালকুড়ি এই রোডে আন্দোলন থেকেই পরে ঠিক সন্ধ্যার দিকে 5টা 6টার দিকে, 6টা সাড়ে 6টার দিকে আমরা আবার পাসপোর্ট অফিসের ওই দিকে যাই। তারপর মানে সাইনবোর্ড যে ওই এলাকা, সেখানে আমরা অবস্থান নিই। সেখানে একটা ব্যাপক সংঘর্ষ হয়। অনেক মানে শিক্ষার্থীরা যখন তাদের ভাইয়ের রক্ত দেখে, তাদের মাথা ঠিক ছিল না। তারা বিভিন্ন ধরনের ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো অনেক ধরনের ঘটনা ঘটে সেখানে। যদি এটা না ঘটতো আসলে বাংলাদেশে জুলাই সফল হতো না আমি মনে করি। তো ওই দিন রাত্র 10টা 11টা পর্যন্ত সেখানে এরকমই একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান ছিল। তারপর দিন আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, তখনও তেমন আন্দোলন সংগ্রাম ছিল না। জালকুড়িতে আন্দোলন হচ্ছিল। আমার শারীরিক একটু অসুস্থ থাকার কারণে, তো নামাজ যখন হচ্ছিল, নামাজ শেষ হওয়ার পর আমি বাসায় আসি। বাসায় এসে আমি যেখানে বসে আছি, আমার পিছনে জানলা দিয়ে আমি মানে কিছু গুলির আওয়াজ পাই। দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে থাকার কারণে তো কোনটা সাউন্ড গ্রেনেড, কোনটা রাবার বুলেট বা কোনটা অরিজিনাল গুলি করতেছে, এই সাউন্ড শুনলে অনেক সময় বুঝতে পারি অনেকটা। তো তখন মনে হইতেছে যে ডিরেক্ট গুলি করতেছে মসজিদের ভিতরে। পরবর্তীতে জানি, তো আমি অন্য রুমে যেয়ে আমার ভাইকে বললাম যে চলো আন্দোলনে যাব। আমার আম্মু, কত তারিখ? এটা হচ্ছে 19 তারিখ, 19শে জুলাই। হ্যাঁ। তো আমার আম্মু বলতেছে না বাবা তোদের যাওয়া দরকার নাই, বাইরে গুলি করতেছে। পরে আমি আমার আম্মুকে বলি যে আম্মু যদি বাইচে থাকি 2 ভাই একসাথেই ফিরে আসবো, আর যদি না আসি আর কেউ আসবো না। তখন বাইকে নিয়ে আমরা যাই। যখন আমরা কড়িতলাতে অবস্থান করছিলাম, তখন পুলিশ লাইনের ঠিক বরাবর পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিল। ওই পাশে জালকুড়িতে আন্দোলন হচ্ছে। তখনও এই মানে আমাদের এই ভুইগড় স্ট্যান্ড টু এসবি গার্মেন্টস বা বিজিবি ক্যাম্প এই এরিয়াতে কোনো আন্দোলন ছিল না। তখন আমি যাওয়ার পর তা আমি গিয়ে ওইখানে কিছু জুট বস্তাগুলো ছিল, সেই জুটের বস্তাগুলো নিয়ে রাস্তায় প্রথমে কড়িতলাতে আগুন দেই, যেন সবাইকে সম্পৃক্ত করার জন্য আন্দোলনে। তখন আমি এইখান থেকে হুট করে, আমি কেন করছি সেটা আমি জানি না, যখন এসবি গার্মেন্টসের ওই পার থেকে গুলি করতেছিল, আমি দৌড়ে সেখানে যাই সবার আগে। আপনি যদি ছোট ভাই, আমি, তারপর আমার আমার আশপাশে যারা আছে আর আরো অনেকে ছিল, সজল ছিল, সাজিদ ছিল, এরাও আমার সাথে সেখানে অংশগ্রহণ করে। তারপর আমাদের আরো যেই ছোট ভাইয়েরা আছে এলাকার, এরা রাজনৈতিক কর্মী না, তবে সেদিন তারা এর আগে যাদেরকে আমি বিএনপির প্রোগ্রাম করার জন্য অনেক সময় ডাকলেও পেতাম না, কিন্তু সেদিন সবাই দৌড়ে আসে। আমাদের এখানে যে কাউসার মাহমুদ একটা ছেলে আছে, ও ছাত্রদল করে। তারপর আমার ছোট ভাই সাব্বির হোসেন আছে, আরো যারা আছে সবাই সম্পৃক্ত হয়ে, নজরুল ইসলাম তুরান, সকলকে সাথে নিয়ে আমি ওইখানে, তখন আমরা 20-25 জন ছিলাম। তো যাওয়ার পর তখন পুলিশ ওই পাশ থেকে টিয়ার শেল, রাবার বুলেট মারতেছে। তো তখন আমার ভাই, ও তো ছোট মানুষ, সে দৌড়ে যায়,
সে দৌড়ে পুলিশের খুব তার সাথে 50 ফিট 70 ফিট ডিস্টেন্সে তার সাথে পুলিশের সাথে মানে ডিলাডিলি হয়। তো ভাগ্য ভালো যে তার শরীরে গুলি লাগেনি। ওই দিন আমাদের সাথে যারা ছিল অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, অনেকে মারা গেছে। আমাদের এখানে একটা ছেলে আছে আদিল, সে একজন শিক্ষার্থী, সেও মারা যায় এই আন্দোলনে অংশগ্রহণ করতে যেয়ে। আমাদের আহ, অসংখ্য অসংখ্য লোক এখানে গুলিবিদ্ধ হয়, আহত হয়, নিহত হয়। আমাদের ছাত্রদলের এক ছোট ভাই, আমারই কাছে ছোট ভাই পারভেজও সেদিন বিকেলে এখানে গুলি খেয়ে নিহত হয়। যখন আদিল গুলি খেলো তখন আদিলের ওই লাশ এবং আদিলের রক্ত দেখে এবং পারভেজের রক্ত দেখে সবাই মানে তাদের জিভটা যেমন মানে প্রথমের তুলনায় আরো দ্বিগুণ হয়ে গেল। তখন তারা মানে তাদেরকে পুলিশকে যে করেই হোক প্রতিহত করতে হবে। তো তখন ঠিক দুপুর 12টা 1টা থেকে রাত্র প্রায় 9টা পর্যন্ত পুলিশের সাথে দফায় দফায় এখানে আমাদের সংঘর্ষ হয়। এখানে আমাদের নারায়ণগঞ্জে বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা যুব দলের নেতৃবৃন্দ, আমাদের সাদেক ভাই, রনি ভাই, আরো অন্যান্য সকলে, আমাদের ইউনিয়ন যুব দলের নেতাকর্মীরা যারা আছেন, সকলেই এখানে অংশগ্রহণ করে। তারা সকলের সমন্বয়ে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করি। হচ্ছে আমরা যখন এসবি গার্মেন্টস এর সামনে থেকে পুলিশের সাথে পুলিশ লাইনের বরাবর ফাইট করছিলাম, তখন হুট করে আমার পিছন থেকে একটা টিয়ার শেল সামনে এসে পড়ে। তখন আমি একটু অবাক হয়ে যাই, পিছন থেকে টিয়ার শেল আসার তো কোনো কারণ নেই, যেহেতু সবসময় আন্দোলন সংগ্রাম করে সবাই আমার সাথে ওইখানে আন্দোলন সংগ্রামে ছিল। তো তখন আমি পিছনে তাকিয়ে দেখতেছি যে পিছন থেকে অনেকগুলা সাজোয়া যান এবং পুলিশের গাড়িতে গুলি করতে করতে আপনার বাসা বাড়িতে পর্যন্ত মানে টিয়ার শেল এবং রাবার বুলেট দিয়ে গুলি করতে করতে সররা বুলেট যেগুলো আছে এগুলো দিয়ে গুলি করতে করতে ওইদিকে অগ্রসর হচ্ছে। তখন সবাইকে নিয়ে আমি নিচে নেমে যাই। তো এর মধ্যে একটা জিনিস মিস করে গেছি, যেটা মজার একটা বিষয়, সেটা হচ্ছে আমি এসবি গার্মেন্টস এর সামনে যখন আন্দোলন করছিলাম, প্রায় 400-500 লোক নিচে, রাস্তার নিচে, তারা সাধারণ জনগণ মানে রাস্তার নিচে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু তারা আন্দোলনে অংশগ্রহণ করছিল না। তখন আমি রাস্তার যে আইলেন মাঝখানে, সেখানে দাঁড়িয়ে বললাম, আপনারা যদি বাঁচার জন্য পালায় যান তাহলে কেউ বাঁচতে পারবেন না, আপনারা মরার জন্য ঐক্যবদ্ধ হন, রাজপথে নামেন, আমাদের কেউ মারতে পারবে না। তো এই কথা বলার পর খুব মানে আমিও অবাক হয়েছি যে সবাই যারা রাস্তায় দাঁড়িয়েছিল সবাই ওই আন্দোলনে অংশগ্রহণ করেছে। 20 তারিখ আসলো, ওই দিন রাত্রে আন্দোলন শেষ হওয়ার পর, 19 তারিখ শেষ হওয়ার পর 20 তারিখে যখন আমরা সারাদিন দুপুর পর্যন্ত তেমন কোনো আন্দোলন ছিল না, ঠিক দুপুরের পর আমাদের চিটাং রোড থেকে, মানে আমাদের এই সাইনবোর্ড এরিয়াতে আন্দোলনটা একটু স্থমিত ছিল, তখন চিটাং রোড থেকে ওইদিকে আন্দোলন হচ্ছিল। তখন আমিও সেখানে যাই আমাদের কিছু আরো যারা ছিল তাদেরকে সাথে নিয়ে। তো সেইখানে যাওয়ার পর ওই দিন সারাদিন আমরা সেখানে অবস্থান করি। আমি সেখানে দাঁড়ায় থাকার মতো কোনো অবস্থা ছিল না। একটা কোনো সুস্থ মানুষ সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ প্রতি মিনিটে হয় লাশ দেখতে হয়েছে, নয়তো গুলিবিদ্ধ মানুষ দেখতেছে, রক্ত দেখতেছে, রক্তের উপর দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর প্রোঅ্যাক্টিভের তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। এখানে এত পরিমাণ মানে গুলিবিদ্ধ ব্যক্তিরা এখানে এসেছেন মানে চিকিৎসা নেওয়ার জন্য, অনেকে মৃত এসেছেন, মানে এগুলো দেখার মতো। তারপর ওই দিনের পর 21 তারিখ সকাল, তখন মেবি 10টা বাজে, আমার রাজনৈতিক অভিভাবক বলতে ছাত্র দলে আমি যার সাথে আমার রাজনৈতিক কার্যক্রম করি, আমাদের জনাব সাগর সিদ্দিকী ভাই, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, ফতুল্লা থানা যুবদল নেতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন দিয়ে বলেন যে তুমি কোথায় আছো, বেরো, যারা আছে সবাইকে নিয়ে আসো। তা আমি বুইগড় করিতলাতে অবস্থান করছিলাম, তখন বাইক ফতুল্লার দিক থেকে উনি আসে হাঁটতে হাঁটতে। তো আসার পর আমার মনে আছে যে আমার একটা ছোট ভাই রাকিবের কাঁধে হাত দিয়ে আমি সাইনবোর্ডে যাই। তো তখন সাইনবোর্ডে যাওয়ার পর যেহেতু সিসি ক্যামেরা ফুটেজ দেখে মামলা গুলা করতেছিল সবাই, তো আমি যত সিসি ক্যামেরা গুলা ছিল বাসা বাড়ির, আমি ছোট ভাইদেরকে সাথে নিয়ে বলছি সিসি ক্যামেরা গুলার ডিভাইস গুলা, তখন তারা নিয়ে আসে। তো নিয়ে এসে ওইখানে আমরা অবস্থান করি। বিভিন্ন সময় উপর থেকে সাউন্ড গ্রেনেড মারতেছে বা হেলিকপ্টার ঘুরতেছে, প্রতি মুহূর্তে হেলিকপ্টারটা ঘুরতেছে।
বন্দুক তাক করে আমরা ব্রিজের নিচে ওইখানে দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম, বা আন্দোলনকারীরা যারা আছে তাদেরকে পানি, আমাদের সেখানে ওই দিন আমাদের সাথে ছিলেন সাগর সিদ্দিকী ভাইয়ের সাথে আমাদের জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক ভাইও ছিলেন সেখানে আমাদের সাথে। ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীরা ছিলেন। তো তখন বুইগরি স্ট্যান্ডের একটু পরেই শিকদার পাম্পের এই দিকে আমাদের এলাকায় উনি একজন হকার, মানে হকার বলতে উনি বস্তা ক্রয় করে সেটা আবার বিক্রি করে বিভিন্ন ফ্যাক্টরিতে। তো এই লোকটাকে পর্যন্ত ওই স্নাইপারের গুলিতে, সে আব্দুর রহমান সাহেব, ওনাকেও গুলি করে মেরে ফেলা হয় এখানে। তো তখন আব্বু ফোন দেওয়ার পর আমি বললাম যে কতটুকু দূরে আছে, পরে বললো যে ওরা বুইগরি স্ট্যান্ড ক্রস করতেছে। তখন আমি বললাম যে ওদের আসতে সময় লাগবে, আচ্ছা ঠিক আছে। কারণ আমি আগের দিন ঠিক 21 তারিখে আপনার শিকদার পাম্পের পরে যতগুলা রাস্তার মধ্যে যেই ইগুলা ছিল, মানে পিলার গুলা ছিল, পিলার গুলাকে আড়াআড়ি ভাবে দিয়ে আমি রাস্তা ব্লক করে রেখেছিলাম দুই পাশে রাস্তা ব্লক করে দেওয়ার কারণে আমার কথা হচ্ছে এটা আগে প্রথমে সরাতে হবে, তারপর সেখানে ইন করতে হবে। তো সেটা একটা সময়ের ব্যাপার। তো তখন আমার সাথে ছিল আমাদের এইখানে একজন শিক্ষক, আমি তার নাম বললাম না, সে তার বাচ্চা অসুস্থতার কারণে সে আমার কাছ থেকে চলে আসে যে আমি একটু ইমার্জেন্সি বাসায় যেতে হইতেছে, আমি আসতেছি। তো উনি মাঝপথে যাওয়ার পর উনি আমাকে ফোন দেয় যে সাজ্জাদ, অবস্থা খুবই খারাপ ভাই, কি করবা, আমাদের কিছুই করা সম্ভব না। তখন আমরা আবার আন্দোলন ছেড়ে তার চলে আসা সম্ভব না, তখন আমরা চিটাগং রোডের দিকে মুভ করলাম। তা আমরা যখন চিটাগং রোডের দিকে মুভ করলাম, আমাদের সাথে থাকা আমাদের ছোট ভাইগুলা যেমন রাকিব, তারপরে আরো যারা ছিল, ওরা সাদেক ভাইয়ের সাথে তখন এই দিকে মুভ করে, সাইনবোর্ডের দিকে, বুইগরের দিকে মুভ করে। তো মুভ করার সময় তারা ভাবছিল যে তারা ওইখানে ফাইট করতে পারবে, যেহেতু আমার কাছে ইনফরমেশনটা ছিল, আমি তাদেরকে নিয়ে আমরা চিটাগং রোডের দিকে যাচ্ছিলাম আমরা সবাই। তো ওই সময়ই রাকিব যখন গুলির মুখে, তখন এই কেএমএস টাওয়ারটা, যেটা কেএমএস টাওয়ার না সরি, সাইনবোর্ড 2 নম্বর গলিতে ওরা ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে ছোট ভাই মেহেদি ও দাঁড়িয়ে ছিল। তো মেহেদিকে বলতেছে, রাকিব বলতেছে ভাই আমি একটু সামনে যাই। ও সামনে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথেই ওর একটা বুলেট ওর এই কপালের এইখানে, এই ঠিক এই জায়গাটাতে লাগার পর এখান থেকে ওকে নিয়ে যাওয়া হয় খানপুরে। আমরা আসলে রাকিবের বিষয়টা কি, তারে নিয়ে গেছিলাম, তার কাঁধে হাত দিয়ে আমি ওইখানে গেছিলাম, কিন্তু তারে কাঁধে করে নিয়ে আসতে হয়েছে, আমাদের কাঁধে করে নিয়ে আসতে হয়েছে। রাকিব ছিল ফতুল্লা ইউনিয়ন দপ্তর সম্পাদক ছাত্র দলের। তো সেইখানে যাওয়ার পথে আমাদের ছোট ভাই যারা আছে অনেকেই সেখানে অ্যারেস্ট হয়, মেহেদি অ্যারেস্ট হয়, আরো 3-4 জন অ্যারেস্ট হয় ওই দিন। এর আগে 17 তারিখে রাতেও আমার এক ছোট ভাই অ্যারেস্ট হয়, জিহাদ অ্যারেস্ট হয়। তাদেরকে অমানবিক নির্যাতন করা হয় শুধুমাত্র আমাকে যেন ধরতে পারে, যে আমি কোথায় আছি তাদের কাছে ইনফরমেশন আছে। তো তখন আমি আমার মতো করে, আমি আমার যে ফোনটা চালাতাম সেই ফোনটা আমি আমার সাথে রাখি না, আমার সাথে কোনো ফোন ছিল না, আমি একটা ছোট একটা ফোন অন্য একটা সিম দিয়ে ইউজ করতাম। তো ফোন রেখে যাওয়ার কারণে আমাকে হয়তো ডিভাইসের মাধ্যমে ট্র্যাক করে ধরা সম্ভব হয় নাই। বিকেল দিকে আন্দোলনটা কিছুটা স্তব্ধ হয়ে যায় সারা বাংলাদেশে, যখন হাসনাত সার্জিসরা ঘোষণা দেয় যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, তা আমাদের আন্দোলন করার কোনো যৌক্তিক কোনো প্রয়োজন নেই, আপনারা যার যার মতো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। থেমে যায় 23 তারিখ কিছু আন্দোলন হওয়ার পর 24 তারিখ টোটালি থেমে যায়। তো যখন থেমে যায়, তা আন্দোলন না থাকার কারণে আমাকে বলা হয় যে সন্ধ্যার আগে যেভাবেই হোক আমাকে এলাকা ছেড়ে দিতে হবে, তা না হলে আমাকে যেখানে পাবে গুলি করে মারা হইতে পারে। তো এইরকম শোনার পর আমি তখন আমার ছোট ভাইকে নিয়ে আমরা এখান থেকে মানে বুইগর ত্যাগ করি আর কি। বুইগর ত্যাগ করে আমি নারায়ণগঞ্জে অবস্থান করি বন্দরে। মেবি 24 তারিখ আমাদের এই এসপি রাসেল, সে যখন নাম ঘোষণা করার পর আমাকে আমার এক ফ্রেন্ড সে জানায়, আসলে বন্ধুত্বের তো কোনো দল হয় না, সে আমাকে জানায় যে তোরে অনেকবার বলছি দল করার জন্য না করতে, তুই যেহেতু করছো যেমন কিছু করার নাই, যা হওয়ার হয়েছে, তোরে সেভ করার মতো সুযোগ আমার নাই। শামীম ওসমান অর্ডার দিছে, সে নাকি ওইখানেই নাকি ছিল, দেখা মাত্র গুলি করার অর্ডার, মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোরে যে করেই হোক তোরে অ্যারেস্ট করতে হবে, জীবিত অথবা মৃত। আমি বললাম এটার কারণ কি? আন্দোলন করতেছে আর তোর কাছে হচ্ছে পিবিআই অফিসের
আর্মস শটগান যেগুলা লুট হয়েছে এগুলো তোর কাছে আছে? আমি কি আমার কাছে আছে? আমি কি হ্যাঁ। পরে আমাকে আরো একটা কথা বলে, ও আমার বলে যে দুলন কোথায় আছে, মেহেদী হাসান দুলন, আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, দুলন কোথায় আছে? আমি বললাম দুলন কোথায় আছে এটা আমি তোরে বলতে যাবো কেন? আমি যদিও জানি না, বা যদি জানিও আমি কেন তোকে বলবো? পরে বলে আচ্ছা যাই হোক, তোর সাথে হয়তো আর কখনো কথা না হইতে পারে, তুই নিজের সেফ করিস। মানে 24 তারিখের পর থেকে 1 তারিখ পর্যন্ত টোটালি কোনো আন্দোলন নাই, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর সেখান থেকে আমরা এই মাতোয়াল মেডিকেল, তারপর হচ্ছে সাদ্দাম মার্কেট, এই যে রোডটা, এই রোডটা ছিল আন্দোলনের আসলে মেইন একটা রোড। এই রোডটাতেই সবচেয়ে বেশি আন্দোলন হয়। তো এইভাবে আন্দোলন করতে করতে তো আমাদের সামনে 5 তারিখ চলে আসে। আমরা একটা মানে আশা জাগে আমাদের ভিতরে যে আমরা হয়তো এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেতে যাচ্ছি। কারণ আমাদের এই আশাটা 3 তারিখ থেকেই জাগে। 3 তারিখে যখন নারায়ণগঞ্জে শামীম ওসমান নিজে তার গুন্ডা বাহিনী নিয়ে সশরীরে নেমে অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ করে, অনেকে নিহত হয়। আমাদের এই যে নারায়ণগঞ্জে অনেক শিশুরা পর্যন্ত গুলিতে, নিজের ঘরের ভিতরে গুলিতে নিহত হয়। তো ওই দিন 3 তারিখে আমি একটা সংবাদ পাই, যে আমরা অনেকেই পাইছি সংবাদটা, যে শামীম ওসমান নারায়ণগঞ্জ ত্যাগ করছে। ইভেন আওয়ামী লীগের অনেক বড় বড় লিডাররা তখন বাংলাদেশ ত্যাগ করে চলে যাচ্ছে। এই সংবাদগুলো যখন আমরা পাচ্ছিলাম, তখনই আমরা আশা জাগতে থাকে যে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে মানে পৌঁছাতে যাচ্ছি। তো এভাবে আন্দোলন চলতে থাকে। 5 তারিখ আসার এর মাঝখানে আমাদের এই আন্দোলনকে সমন্বয় করার জন্য, আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আমাদের জেলা বিএনপি এবং আমাদের থানা বিএনপি, আমাদের ইউনিয়ন বিএনপি, আমাদের নারায়ণগঞ্জ 2 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ চাচা, উনিও আমাদের সাথে এখানে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন, নানাভাবে আমাদের সহযোগিতা করেন। আমাদের মাসুকুল ইসলাম রাজীব ভাই, আমাদের শহীদুল ইসলাম টিটু চাচা, তারপর রিয়াদ মোহাম্মদ চৌধুরী, তারপর হচ্ছে জনাব সাগর সিদ্দিকী ভাই, আমাদের নজরুল ইসলাম মাদবর ভাই, মানে তারা সার্বক্ষণিক, তারা আমার মনে হয় না তারা যে 19 তারিখের পর থেকে যে আন্দোলন হচ্ছিল, তারা কেউ এক রাত্র ঘুমাইছে, আমার এটা মনে হয় না। তারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করতে। তো সাগর সিদ্দিকী ভাই আমাকে সার্বক্ষণিক ফোন দিয়ে যে কিভাবে আন্দোলন করতেছি, উনি সার্বক্ষণিক আমার খোঁজ খবর রাখছেন। উনি আমাকে বারবারই ফোন দিতেন, কিছুক্ষণ পর ফোন দিতেন, যে কিভাবে কি করতেছি না করতেছি, আন্দোলন মানে ছেলে পেলে নিয়ে মানে কিভাবে মুভ করতেছি বা কিভাবে মুভ করতে হবে, আন্দোলনের ডিরেকশন গুলো উনি দিতেন আমাদের। তো এইভাবেই আসলে 5 তারিখ পর্যন্ত আমরা আন্দোলনটা চালিয়ে যাই। তো 5 তারিখে আমাদের যে কাঙ্ক্ষিত বিজয়, সেটা অতটা সহজ ছিল না। কারণ যাত্রাবাড়িতে আমাদের অসংখ্য ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছেন। আমারই এক বড় ভাই, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক নেতা, উনি রনক ভাই, উনিও গুলিবিদ্ধ হয়েছেন। তো এইভাবেই 5 তারিখ পর্যন্ত মানুষ আসলে শহীদি তামান্না যদি এই মানুষের ভিতরে জাগ্রত না হতো, এই 5 তারিখ সফল করা সম্ভব ছিল না। আচ্ছা, এত লড়াই সংগ্রাম করলেন, যখন শুনলেন যে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হচ্ছে, চলে গিয়েছেন পালিয়ে, তখন আপনার অনুভূতি কেমন ছিল? আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমাদের একটা স্বপ্ন নিয়ে আসলে এই আন্দোলন সংগ্রাম যাই করছি, সবকিছু মধ্যে আমাদের একটা স্বপ্ন লুকায় ছিল। সেই স্বপ্নটা হচ্ছে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাঝে ফিরিয়ে নিয়ে আসা, এবং আমাদের গণতন্ত্রের মা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মাটিতে মুক্তভাবে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসা দাবিতে, বা তাকে জেলবন্দি, সে তার বাসাতে ছিল, বাট সেটা জেলবন্দি ছিল, সে কোথাও মুভ করতে পারতো না বা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারতো না। একজন রাজনৈতিক নেতার জন্য যদি সে রাজনৈতিক কর্মকাণ্ড না করতে পারে, সেটা জেলের চেয়েও কঠিন। তো তাকে নিয়ে আসার জন্য আমাদের এই আন্দোলনে দীর্ঘ এই ত্যাগ যে স্বীকার করছি আমরা। তারপর যখন শেখ হাসিনা, যখন আমরা শুনি যে শেখ হাসিনা পালাই গেছে, এটা আসলে প্রকাশ করার মতন, আমি কিভাবে বলবো আপনার কাছে, আমি এটা প্রকাশ করতে পারছি না কিভাবে যে এটারে তুলে ধরবো আমি। এই যে আপনারা ক্ষমতায় আসলেন,
5 তারিখের পর তো দেখা গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো সেই সময়টা কি আপনাদের বিএনপির কি কোনো প্রতিকূলতা পার হইতে হয়েছিল? বিএনপি আসলে একটি রাজনৈতিক দল। বিএনপি রাজনৈতিক দল বলতে বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্ট থেকে, কিন্তু ক্যান্টনমেন্টের একটি দল সারা পৃথিবীতে নজির নেই যে এতটা মানে সহজভাবে জনগণের সাথে মিশে যেতে পারে। এটা পৃথিবীতে বিরল একটি দৃষ্টান্ত। তো বিএনপির আমাদের আদর্শিক নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শের মহাপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ঠিক যেমন করে মানুষের সাথে মিশে গিয়েছিলেন, ঠিক তেমনিভাবে তার সহধর্মিণী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান দেশনায়ক তারেক রহমান, তারাও ঠিক সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে, যে সে কতটুক জনগণকে ভালোবাসে, জনগণকে ভালোবেসে কিভাবে সে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, এটা আসলে আমরা বাংলাদেশের মাটিতে আমরা কল্পনা করতে পারি না। আমি একজন বিএনপি কর্মী হিসেবে কল্পনা করতে পারি না যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি গর্ববোধ করি সবসময়। তো এই যে প্রতিকূলতার বিষয়গুলো হচ্ছে কি, আসলে একটা মহল যারা কখনোই আন্দোলন সংগ্রাম করে নাই, কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তারা ঠিক 5ই আগস্টের পর এই তত্ত্বাবধায়ক সরকার বলতে উপদেষ্টা সরকারের মাধ্যমে এই জামায়াত শিবির তাদেরকে হাত ধইরা বা ছাত্রদের হাত ধইরা অসংখ্য ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে গেছে, অসংখ্য আওয়ামী লীগ জামাত হয়ে গেছে। সাথে সাথে আমি এটাও বলবো, আমি আসলে একপেক্ষিক কথা বলতে আমি কখনোই পছন্দ করি না, অসংখ্য আওয়ামী লীগ বিএনপিও হয়ে গেছে। আমাদের কিছু অসাধু ব্যক্তির কারণে তারাও এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। তারা নানাভাবে আমাদের বিএনপির যারা দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মী আছে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন মাঝে মধ্যে। 5 তারিখের পরে আমরা দেখতে পেয়েছি যে অনেক ত্যাগী নেতা কর্মী কিন্তু যারা আছে তাদেরকে চাঁদাবাজির একটা ট্যাগ লাগানো হয়েছিল, সে বিষয়ে আপনার কি মতামত? আসলে চাঁদাবাজি যে ট্যাগটা, সেটা হচ্ছে যেমন আওয়ামী লীগ একটা কথা বলতো যে জামাত শিবির মানে রাজাকার বলতো, রাজাকার একটা তাদের ওয়ার্ড ছিল, ঠিক আছে। চাঁদাবাজি যে বিষয়টা, যেহেতু উপদেষ্টা যেই সরকারটা ছিল বাংলাদেশে, সেই সরকারটা জামাতের কন্ট্রোলে ছিল অনেকটা, তো সেইটা থাকার কারণেই সে নানাভাবে ডক্টর ইউনূসকে প্রভাবিত করতো, এই সংগঠনটি বা ছাত্ররা নানাভাবে প্রভাবিত করতো। যদি প্রভাবিত নাই করতো, জুতা ছিল না আসিফ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না ঠিক মতো, তারা শত শত কোটি টাকার মালিক হয় কিভাবে? যেটা বলছিলাম, তো তারা কোটি কোটি টাকার শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এক একজন, এটা আপনারা এখন জানেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে রাজাকার শব্দটা যেরকম একটা গালি হয়ে গেছে, ঠিক 5ই আগস্টের পর বিএনপিকে একটি নতুন ট্যাগ দেওয়া হলো, চাঁদাবাজ। এটা ছিল তাদের একটা কৌশল। তারা বিএনপিকে হেয় করার জন্য, নানাভাবে বিভ্রান্ত করার জন্য এই জামাত শিবির এবং এনসিপির যারা আছেন তারা সবাই সম্মিলিতভাবে তারা বিএনপি একটি চাঁদাবাজ ট্যাগ দেয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এর আগেও আপনার চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলাম যে আমাকে চাঁদাবাজ বলা হয়েছে। আপনার নারায়ণগঞ্জের যারা বিভিন্ন ধরনের আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা সকলে যদি সম্মিলিতভাবে আমি সাজ্জাদ কোথা থেকে 5 টাকা চাঁদা নিছি বা চাঁদা দাবি করছি এটার প্রমাণ দিতে পারে, আমি তখন বলছিলাম আমি রাজনীতি ছেড়ে দিব। আমি আজকেও আবার আমি সেই কথাটা আবার বহাল রাখলাম, সেটা যেহেতু আমি প্রায় 1.5 বছর আগে বলছিলাম আপনাকে, আজকে আবার বললাম যে যদি প্রমাণ দিতে পারে যে আমি চাঁদাবাজি করছি বা করি, আমি রাজনীতি থেকে চিরদিনের জন্য সরে যাব এবং নারায়ণগঞ্জ আমাদের প্রাণকেন্দ্র চাষারা শহীদ মিনারে আমি নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দিব। যাই হোক, এটা হচ্ছে তাদের একটা প্রি প্ল্যান যে বিএনপিকে সাধারণ জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য চাঁদাবাজি ট্যাগটা দেওয়া আর কি। এই যে জুলাই আন্দোলন হলো, জুলাই সনদ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিল, তখন আপনাদের যে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও জুলাই সনদে হ্যাঁ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কিন্তু আমার একটা প্রশ্ন, বিএনপি তো স্বাধীনতার সপক্ষের শক্তি, আসলে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে সেটা কি দ্বিতীয় স্বাধীনতা যেটা বলে জামাত শিবির বা এনসিপি, এরকমের কিছু? আসলে আমাদের মুক্তিযুদ্ধ
71-এর সাথে আপনি 24-কে কখনো মিলাতে পারবেন না। 71-এর প্রেক্ষাপট ছিল একরকম, 24-এর প্রেক্ষাপট আরেক রকম। কারণ দুইটাকে আপনি যদি একসাথে মিলিয়ে ফেলেন তাহলে বাংলাদেশের জন্মকে আপনার ভুলে যেতে হবে। 71 আমাদের সেটা স্বাধীনতার সংগ্রাম ছিল, আমরা একটা দেশ থেকে স্বাধীন হয়েছি। আর 24 এই আন্দোলনটা আমাদের জন্য সহজ ছিল না, কারণ 71-এ যারা আমাদের বিরুদ্ধে, আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের পোশাক ছিল। ইভেন আপনি এটাও জানেন যে যাদের পোশাক ছিল না, তারা কোন দলটা করতেছে বর্তমান বাংলাদেশে, এটাও জানেন। তো তাদের জন্য 71 আমাদের জন্য কঠিন হয়েছে। ঠিক 24-ও তদ্রুপ এই বর্তমান সময়ে অনেকে জামাত করছে বা অনেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে বিভিন্ন ধরনের আমাদের অসাধু নেতাদের হাত ধরে। তো এই যারা আছেন তারা আপনার আন্দোলন সংগ্রামে কোনদিন অংশগ্রহণ করেনি। কিন্তু তারা তো বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না বিএনপির মাধ্যমে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি বলবেন? জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা বলছেন, জুলাই সনদে আপনার যে কয়টি ধারাতে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা একমত হয়েছে, এর মধ্যে কিছু কিছু জায়গাতে বিএনপি তার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যেটা আমাদের আরো আমরা মানি আপনাদের বিষয়গুলো, কিন্তু বৃহৎ আলোচনার প্রয়োজন। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই জুলাই সনদ নিয়ে আপনার রাজপথে তেমন কোনো আন্দোলন কিন্তু দেখা যায় না। জুলাই সনদের যে আন্দোলনটা হয় সেটা হচ্ছে ফেসবুকে কিছু বট আইডি, মানে গুপ্ত আইডি দিয়ে এটা জুলাই সনদের আন্দোলন করে। যৌক্তিক দাবি থাকলে আপনার রাজপথে আসেন, রাজপথে তারা আসবে না, কারণ সাধারণ জনগণ বুঝে গেছে তাদের এই ভণ্ডামির যে চিত্র সেটা তারা ইতিমধ্যেই বুঝে গেছে। এজন্য আচ্ছা, জুলাই আসলে যে জুলাইয়ের স্মৃতি মনে পড়ে, এই জুলাই মাসেই শেখ হাসিনা, যিনি আগে প্রধানমন্ত্রী ছিলেন, ফেসিস্ট করার কারণে তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। তো তিনি বলছেন আবার ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে। আবার তিনি যেই দেশে আছেন সেই দেশেও এখন বর্তমানে জুলাই মাস, এই জুলাই মাসে একটা আন্দোলন চলছে মোদিকে হটানোর জন্য। আসলে আপনি প্রেক্ষাপটটা কেমন দেখছেন? আপনি আসলে স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, তারা অনেকভাবে বলা যায়। আপনি তাকে আগে জিজ্ঞেস করেন যে এই ডিসেম্বরটা কোন ডিসেম্বর। এটা আমি তার প্রশ্নই তাকে বললাম যে ঈদের পরে আন্দোলন, সে জিজ্ঞেস করতো যে কোন ঈদ, তা আমি সেইটাই বললাম যে এটা কোন ডিসেম্বর। আদৌ কি ডিসেম্বর কোনোদিন মানে বাংলাদেশে না পৃথিবীর বুকে ডিসেম্বর কোনোদিন আসবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে জুলাই আসলে মানুষের, আমি যেটা মনে করি যে জুলাই মানুষের অন্তরাত্মাকে জাগ্রত করে। কারণ আপনি দেখেন বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশে আমরা জুলাইতে আন্দোলন শুরু করছি। জুলাই স্বভাবত প্রতি বছর জুলাই মাসটা থাকে 31 দিন, কিন্তু আমাদের যেই 24 সালের জুলাই মাসটা ছিল 36 দিন। তা আমি বিশ্বাস করি যে এই যে ভারতে যে আন্দোলন হচ্ছে মোদি বিরোধী আন্দোলন, ঠিক আছে, এই জুলাইকে যদি 36-এর জায়গায় 45 জুলাইও করা হয়, তারপর মোদির পতন হবে। আর যেহেতু মোদির ছত্রছায়ায়, মোদির আশ্রয়ে শেখ হাসিনা কালকে কিন্তু ভারতের এই একজন সংসদে বলেছে, আপনি দেখেছেন কিনা জানি না, যে হাসিনা কিছু মুহূর্তের জন্য সেখানে আশ্রয় চেয়েছিল ভারতে। তো সে সেখানে আশ্রিত আছে। তো মোদি যদি ভারতে না থাকে, তো সেখানে কি তার ওয়াইফ থাকতে পারবে, নাকি সে একই বিমানে আবার অন্য কোনো দেশের পথ ধরবে? দেখেন, আপনি যাদের নাম বললেন তারা প্রত্যেকেই নিজেরাও ত্যাগী এবং নির্যাতিত। তো আমি এটা খুব ভালোভাবে বুঝি, জানি যে তারা জানেন যে কিভাবে ত্যাগীদের মূল্যায়ন করতে হয়। তো আমি তাদের কাছে আশা করব যে আপনারা একটু, বিশেষ করে ছাত্রদলের যে কর্মীরা রাজপথে থেকে আপনাদের পাহারা দিয়ে আজকে আপনাদের বড় বড় চেয়ারে বসিয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ওই ত্যাগী ছাত্রদল নেতাকর্মীদের দিকে একটু তাকান। কারণ সারা বাংলাদেশে ছাত্রদল অবহেলিত। যদি সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ছাত্রদল অবহেলিত হয়, তাহলে আপনার এই দায় এড়াতে পারবেন না। তো সেজন্য বলবো, আমি আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মামুন মাহমুদ সাহেব এবং ফতুল্লা থানা বিএনপির
সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু সাহেব এবং আরো যারা আছেন আমাদের মাসুকুল ইসলাম রাজীব ভাই, আমি সকলের কাছে একটি অনুরোধ করব যে আপনারা এই ত্যাগী নেতাকর্মীদেরকে খুঁজে খুঁজে মূল্যায়ন করেন। যদি আপনারা এটা করতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগ ফিরে না আসলেও বিএনপি যদি কখনো বিপদে পড়ে, ওই বিপদের দিনে আপনি ত্যাগী লোকদের পাবেন না। ওই পাঁচাটা গোলামদের দিয়ে, কুত্তাদের দিয়ে কখনো আপনি রাজপথে গুলির সামনে দাঁড়াতে পারবেন না। কারণ আপনাদেরকে ওই বিপদের দিনে এই ত্যাগী নেতাকর্মীরাই ঢাল হিসেবে, মানে নিজেদের শরীরকে, নিজেদের দেহটাকে ঢাল হিসাবে দাঁড় করিয়ে তারপর আপনাদেরকে এই আজকেই বড় বড় চেয়ারে বসিয়েছে। তা আমি বিশ্বাস করি আপনাদের শ্রম, ত্যাগ সবকিছুর পাশাপাশি তাদেরকেও আপনারা মূল্যায়ন করবেন। আপনারা ত্যাগী, নির্যাতিত, আপনারা ওনারা জানেন যে কিভাবে ত্যাগীদের মূল্যায়ন করতে হয়।